মিডিয়া ইনচার্জ মাননীয় সতীর্থ আপনাদেরকে সূচনা দিয়েছিল 5:30 মিনিটে। আমরা 10 মিনিট আমাদের শুরু করতে একটু লেট হয়েছে। আমাদের সঙ্গে আমাদের আইটি ইনচার্জ আমাদের জয় মল্লিক আছে, সিনিয়র লিডার তাপসদা রয়েছেন, আমাদের এই জেলার কার্যালয়েও এটা প্রদেশের কার্যালয়ের সাথে সাথে সমন্বয় ভাই আছে প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি। আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড শহর সেটা নিয়ে কিছু বক্তব্য আমি রাখব এবং ধুলিয়ান শামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের পীড়িত হিন্দু সমাজ, আতঙ্কিত হিন্দু সমাজ, তারা কি বলেছেন, কি চাইছেন, যা আপনারা দেখিয়েছেন সে বিষয়ে সরকার কলকাতা হাইকোর্টে যে স্ট্যান্ড রেখেছে তার তথ্য প্রমাণও আমি এই প্রজেক্টর মেশিনে আপনাদের ওই লেখাগুলো দেখাবো। প্রথমত, এই মুখ্যমন্ত্রী সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। মোট 4000 পুলিশ ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে এবং এটা সিভিক ভলেন্টিয়ার বাদে আমাদের এডিজি ল এন্ড অর্ডার তার যে চিঠি, এই একটা চিঠিতেই আপনি দেখবেন 1000 আছে এবং 4টি চিঠি করা হয়েছে এবং বাই নেমে পছন্দের লোকদের নিয়ে যাওয়া হয়েছে। সে পারেন, উনি পুলিশ মন্ত্রী, উনি পশ্চিমবাংলার সম্রাজ্ঞী, উনি সবই করতে পারেন। আমাদের এটা নিয়ে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু অনিয়মের কোনো প্রশ্ন নেই। এখানে কতগুলো স্পেশাল ব্রিফিং করা হয়েছে পুলিশের লোকেদের। আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে, তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন এক ঝাঁক আইপিএস অফিসার, যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান এবং ঘর লুটের সময় লুকিয়ে গেছিল টেবিলের তলায়, যারা 10ই এপ্রিল ছুটিতে 11 এবং 12 ধুলিয়ান শামশেরগঞ্জে শাটারের তলায় ঢুকে গেছিল, তারা এখন বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী রাস্তার যাতায়াতের পথকে ডিসকন্টক করবেন আইপিএস অফিসাররা। 3, মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন। আমি বিক্ষোভের ভাষাতে আপত্তি আছে, এটা তো পুলিশের ভাষা। আমি বলবো তারা যাতে তাদের যন্ত্রণার কথা, অত্যাচারের কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারে। 4, মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন, কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপনারা সব মিলেমিশে আছেন তো, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই মিলেমিশে আছেন তো, ওরা একই বৃন্ত, দুটি কুসুম, ঠিক আছে তো, দুটো কুসুম। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে তো। আচ্ছা, তারপরে উনি প্রস্থান করে এখানে বলে গেছেন আমি ধুলিয়ান বিডিও অফিসে যাব, আর সাথে ফিরাদ হাকিম থাকবেন। এই জেলা পরিদর্শনও করতে পারেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনারা প্রথম দিন থেকে দেখেছেন
11 তারিখে কার্যত জেলা শাসক বা জেলা প্রশাসন হাত তুলে নিয়ে সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বিএসএফ এর সহযোগিতা চায়। কয়েকশো স্কুলের বাচ্চাও আটকে পড়েছিল, সেখানে বিএসএফ সাহায্য করে তৎক্ষণাৎ 300 জওয়ান। তাদেরকে 12 তারিখে সকালবেলা এলাকা ছেড়ে সীমান্তে চলে যেতে বলা হয়, চৌকিতে ফিরে যান। তার ফলে আমরা কোর্টে যাই, কোর্ট থেকে অর্ডার পাই। আমাদের কথা ছেড়ে দেন, ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতা থেকে রাজ্য সভাপতি, মুর্শিদাবাদের এমএলএ থেকে বিরোধী দল নেতা, আমাদের কথা ছেড়ে দেন। যে সমস্ত সাংবিধানিক বডিগুলো গেছিল, এমনকি ন্যাশনাল মিডিয়াগুলো বা আমাদের রাজ্যেরও মিডিয়া, আপনারা মানবিক গ্রাউন্ড কারণে অনেক কথা দেখিয়েছেন, কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, আর্টিফিশিয়াল কোনো বক্তব্য ছিল না। মাননীয় গভর্নর, মাননীয় মহিলা কমিশন, মাননীয় মানবাধিকার কমিশন, কলকাতা হাইকোর্ট থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে দেওয়া হয়েছে 3 ম্যান, এনএইচআরসির প্রতিনিধি, স্টেট হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি, স্টেট লিগ্যাল সার্ভিস এইডের প্রতিনিধি, এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের যারা গেছেন, আমি তাদের কথা আর উল্লেখ করছি না। এবং ক্ষতিপূরণের নাম করে ভাঙা বাড়ি এবং দোকানদারদেরকে 10,000 টাকা করে চেক দিতে পুলিশ গেছিল এসডিপিও জঙ্গিপুরের নেতৃত্বে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে 10 লাখ টাকার চেক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা 3 বার গেছে, লাস্ট এডিএম গেছে আমি যেদিন যাই তার আগের দিন। সকলের একটা বক্তব্য, প্লাকার্ড, ফেস্টুন, মুখ, স্লোগান, এমনকি যেহেতু ন্যাশনাল লেভেলের লোকজন আসছে, তারা ইংরেজিতেও প্লাকার্ড লিখিয়েছিল যে আমাদের একটাই দাবি, বিএসএফ এর জাফরাবাদে স্থায়ী ক্যাম্প চাই। তার মানে বিএসএফ মানে তারা সিএপিএফ চায়, প্যারামিলিটারি চায়, তাদের একটাই বক্তব্য। আজকে গভীর রাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ির দরজাটা পাল্টেছে, যাতে ভাঙা, যদি মুখ্যমন্ত্রী যান, যদিও তিনি ডুমুরজলাতে দাঁড়িয়ে বলেছেন আমার ইউনিয়ন বিডিও অফিসে যাওয়ার কথা, সবাই তো প্রায় পালিয়ে চলে এসেছে, তা আমি যাদের পাই তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেব। ওই জন্য দরজা চেঞ্জ করা হয়েছে। কিন্তু এখন স্মার্টফোনের যুগে, ক্যামেরার যুগে, ভিডিওর যুগে যতই আলকাতরা লাগান আপনি, আপনার আসল চেহারাটা, আপনার পুলিশের আসল ভূমিকা, আপনার জিহাদিদের তাণ্ডব, এ আপনি বুঝতে পারবেন না। কিন্তু যে কথা আমি বলে আপনাকে দেখাবো সেটা হচ্ছে 12ই এপ্রিল বিকেল 4:30টায় মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 2 মেন জাজেস স্পেশাল বেঞ্চ, সেখানে রাজ্য সরকারের লয়ার, কেউ অ্যাকচুয়াল কেউ ভার্চুয়াল, যারা অ্যাপিয়ার হয়েছিলেন, তারপরে 17 তারিখে, তারপরে যতগুলো হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং গুলো সমস্ত পরপর এখানে আছে। সেখানে আপনি দেখবেন রাজ্য সরকারের পক্ষে যে সমস্ত মাননীয় লয়াররা ছিলেন, তারা প্রত্যেকে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছে, এক ডিপ্লয়মেন্টের বিরোধিতা করেছে, এক্সটেনশনের বিরোধিতা করেছে, এবং তারা চায় ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স ওখান থেকে সরে যাক। কারণ তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের লোকেরা প্রতিনিয়ত লালপুর, বেতগোনা, জাফরাবাদ সহ যে 10টা টর্চার পয়েন্ট
সেখানে ভ্যান্ডালিজম, লুট, খুন, অগ্নিসংযোগ। লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রীর? একটু আগে ডুমুর জেলায় বলেছেন দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে। কে দেয় আপনাকে তথ্য? সেই ছোট্ট ঘটনার তথ্য। আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। সব মৃত্যু দুঃখজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সে তো কমিশন ইনকোয়ারি করছে, তারা বলবে, আমি জানি না, আমি উইটনেস নই। কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন তার বাড়িতে, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হিন্দু বলে জবাই করার মতো ধারালো ছুরি দিয়ে তাদের কাটা হয়েছে। আপনি তাকে এক পংক্তিতে ফেললেন, মাত্র দুটো ওয়ার্ড। আপনি গেছেন ফিল্ডে। আমি এখান থেকে কাজ করেছি, প্রতিনিধি দিয়ে প্রতিদিন কাজ করি এবং অনেক লড়াই করে ফিল্ডে গেছি। 10টা জায়গাতে 900 বাড়ি, দোকান কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে। 9টা মন্দিরে সিরিয়াস ড্যামেজ আছে, এর বাইরেও আরো 10-11টা মন্দিরে মাইনর ড্যামেজ আছে। যে 10টা মন্দিরে, 9টা মন্দিরে রিপেয়ারিং কাজ হিন্দুদের সাহায্যে 30 তারিখ থেকে চলছে। আমি সমগ্র ধুলিয়ান, শামসেরগঞ্জে পীড়িত হিন্দু সমাজ, তারা গত ভোটগুলিতে কাকে ভোট দিয়েছেন আমি জানি না। আমি সেখানে গিয়ে দেখেছি, সেখানে হিন্দু এলাকায় বিজেপির পঞ্চায়েত আছে, কংগ্রেসের পঞ্চায়েত আছে, তৃণমূলেরও পঞ্চায়েত আছে। দল দেখা হয়নি, হিন্দু দেখে করা হয়েছে। আর তাদের একমাত্র দাবি, যারা গেছেন 13 তারিখ থেকে এপ্রিলের, আজকে মে মাসের 5 তারিখ পর্যন্ত একটাই অনুরোধ, আপনাদের মিডিয়ার লোকেদেরও হাত পা ধরেছে তারা, বিএসএফ, সিআরপিএফ এর কমান্ডেন্টদের হাত পা ধরেছে, মানবাধিকার সংগঠন, রিলিফ ওয়ার্ক, এনজিও, রেড ক্রস, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, যারা সেবা দিতে গেছেন প্রত্যেকের হাত পা ধরে তারা একটা কথা বলেছেন যে আপনারা আমাদের বিএসএফ এর ক্যাম্প দিন, নইলে আমরা কেউ এখানে থাকতে পারবো না। আমরা সংখ্যায় 16-18% মাত্র, বিএসএফ আছে বলে আমরা আছি। যদিও বিএসএফ, সিআরপিএফ দুটো কম্পোনেন্টই ওখানে আছে, 17 কোম্পানি। আপ টু 15 মে আমরা এক্সটেনশনের জন্য, আমার অন বিহাফ অফ মি, ভিলেজ যেহেতু আমি ফার্স্ট পিটিশনার, আমি এক্সটেনশনের জন্য আবেদন করব হাইকোর্টে, যদি না এর মধ্যে স্থায়ী কোনো অ্যারেঞ্জমেন্ট হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই যে আন্ডারলাইন করা জায়গাগুলো দেখান, কিভাবে রাজ্য সরকারকে তো রিপ্রেজেন্ট করেন মুখ্যমন্ত্রী, তিনি তো পলিটিক্যাল চিফ নন, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। তার ইনস্ট্রাকশনে তার লয়াররা কি বলছে কোর্টে, মানুষ বলছে ক্ষতিপূরণ চাই না, অর্থ চাই না, আমরা আবার ঘুরে দাঁড়াবো, কিন্তু আমাদের নিরাপত্তা দিন। এবং পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, সেন্ট্রাল ফোর্সই দিতে পারবে। আমি আপনাদের মিডিয়া গ্রুপে সব পোস্ট করে দেবো, এটা পুরোটা আছে, আপনি ছবি তুলে দিতে পারেন। দেখুন প্রত্যেকটা ডেটে 12/4 থেকে শুরু করে নেক্সট, দেখুন প্রত্যেকটা ডেটে কিভাবে স্ট্রংলি অন দ্য ফ্লোর অফ দি আমাদের অগস্ট ক্যালকাটা হাইকোর্ট, সেখানে কিভাবে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট কিভাবে অপোজ করেছে। এরপরেও কোন মুখ্যমন্ত্রী এসব কথা বলতে চান? বলেছেন নিহত পরিবারের লোকেরা আমাকে খুব গালাগালি করেছে,
আপনাকে তো গালাগালি করবে, আপনি তো পুলিশ মন্ত্রী 14 বছর। আমরা পুলিশ তো শাটারের তলায় ঢুকে গেছিল, আপনাকে ধরবে না কাকে ধরবে? আপনি গাছেরও খাবেন তলারও পুড়াবেন নাকি? আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি 2024 সালে ডিসেম্বর মাসে লালবাগে গেছিলেন, মুর্শিদাবাদে। কি বলে এসেছিলেন? বেললাগার কার্তিক পুজোর ঘটনার পরে মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন? মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি, হিন্দুরা মাইনরিটি। আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন, তাই মোথাবাড়ি হয়েছে, তাই ধুলিয়ান হয়েছে, তাই শামসেরগঞ্জ হয়েছে, তাই সুতি হয়েছে, তাই 900 দোকান বাড়ি লুট আগুন হয়েছে, তাই হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, তাই দেশের মধ্যে ধুলিয়ান শামসেরগঞ্জের হিন্দুরা এক কাপড়ে পলায়ন করে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে তারা একসঙ্গে গবাদি পশুর সঙ্গে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। এই দায়িত্ব আপনি দিয়ে এসেছিলেন। আপনি বলেছেন তোমরা দাঙ্গা করবে আর আমাকে গালি শুনতে হবে। শুনতে তো হবে, কারণ ডিসেম্বর 24 তো আপনি ওদেরই দায়িত্ব দিয়ে এসেছেন, রক্ষা করার দায়িত্ব দিয়ে এসেছেন। তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি, আপনি দাঙ্গা যারা করেছে তাদের উপরে ভরসা করেছিলেন। অতএব এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী। তার উস্কানিতে, ইন্ধনে, তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামসেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। এদের এই 5,000 10,000 টাকা, 2-4টো কাপড়, 4-5টা বাসন কোসন দিয়ে এদের কোনো ক্ষতি পূরণ করা যাবে না। আমি ধন্যবাদ জানাবো হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে। তারা আজকে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে অনাস্থা জানিয়ে এবং 2 সপ্তাহের বেশি, 3 সপ্তাহ তারা পুলিশের আচরণ দেখার পরে এই হত্যাকাণ্ডের মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য বিচারপতির কাছে আবেদন করেছেন। তাদের লয়ারের মাধ্যমে বিচারপতি মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন। আগামীকাল সম্ভবত শুনানি হবে। তো সাথে সাথে তারা একটি গেস্ট হাউসে ছিলেন, সেখানে যে কায়দায় পুলিশের অত্যাচার গতকাল হয়েছে এবং যে কায়দায় পুলিশ কাল প্রতিরোধ এবং প্রতিবোধের সামনে প্রথমবার পড়েছে সেটা আপনি দেখেছেন। আবার নাটক করেছেন, হরগোবিন্দ দাসের ছোট ছেলেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলা স্টেটমেন্ট করিয়ে এফআইআর করেছেন। আমি এখান থেকে যাচ্ছি সল্টলেকে, আমি বিরোধী দলনেতা, আমি বাধ্য হয়েছি কালকে তাদেরকে আমার যে রেন্টাল হাউস আছে, রেন্টাল যে ছোট একটা জায়গা আছে থাকার, সেখানে আমি ওই পরিবারকে শেল্টার দিয়েছি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং অ্যাজ এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল। আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, সেজন্য আমি তাদেরকে সেখানে শেল্টার দিয়েছি। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে ছেলে, তিনি একটু পরে আপনাদের সামনে বলবেন কিভাবে পুলিশ তাকে কালকে বিকাল থেকে থানায় বসিয়ে রেখে এই মিথ্যা এই যা লিখিয়েছেন এবং স্টেটমেন্ট করিয়েছেন। একটু পরেই বলবেন, আমি উপস্থিত থাকবো, উনি বলবেন, যা খুশি আপনারা প্রশ্ন করবেন ওনাকে। উনিও মমতা পুলিশের এগেইনস্টে মিলে এফআইআর করছেন এবং আমি ওনাকে পরামর্শ দেব, উনিও ওনার মা এবং বৌদির মতো কলকাতা হাইকোর্টের পুলিশের ওভার অ্যাকশনের বিরুদ্ধে মামলা করুন।
হয়ে গেছে রিলেটেড কোনো প্রশ্ন হয়নি। মুখ্যমন্ত্রী সফর নিয়ে যেটা বললেন আপনি যে পুলিশের এইখানে ওভার অ্যাক্টিভিজম আর ওইখানে ডিপ্লয়মেন্ট, এইটার যদি একটু আপনি বলেন যে পুলিশের ভূমিকাটা তাহলে কোথায় থাকে? পুলিশের নামই তো লোক মমতা পুলিশ দিয়ে দিয়েছে এবং এর জন্য তো কনস্টেবল এসআই এরা দায়ী নয়, আইপিএসরা দায়ী। মুখ্যমন্ত্রী আইপিএসদের পুরস্কারও দিচ্ছেন। ভিআরএস নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি ডিজি ইনচার্জ তার বাড়ির লোককে ইনফরমেশন কমিশনে বলল, রেসিপ্রোকাল গিভ এন্ড টেক। এত বড় রাজ্যে পার্মানেন্ট ডিজি নেই, প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তিনি অ্যাডিশনাল চার্জে আছেন। বুঝতেই পারছেন, মহানির্দেশক যদি ম্যানেজ হয়ে থাকে তার নির্দেশ পালন করার দায়িত্ব নিজ পর্যন্ত, আপনার ইচ্ছা থাকুক আর না থাকে। মনোজ বার্মার মতো যদি একটা টেন্টেড গুন্ডাকে কলকাতা পুলিশের নগরপাল করা হয়, যে একটা শিখ ছেলেকে এখনো পর্যন্ত বেল দেয়নি, বারবার হাইকোর্ট লোয়ার কোর্টে অপোজ করছে, আপনি ভাবতে পারেন শিখ সমাজকে বলবে জেলে তার ব্যবহৃত পবিত্র যে পাগড়ি সেটা এতদিন ধরে ব্যবহার করছে বলে চেঞ্জ করতে চেয়েছিল তার স্ত্রী, সেটা চেঞ্জ করতে দিচ্ছে না প্রেসিডেন্সি জেল। কোন রাজ্যে আপনি আছেন বলুন? মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে পরিবার উনি করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে পরিবারের সদস্যদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা কি পরিবারের সদস্যরা কালকে বলেছে, আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে কেস ফাইল করলো। তারা নিজেরাই একটা গেস্ট হাউস ব্যবস্থা করে থেকেছিল। তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে টাকা নেবেন না, তাদের তো প্রথম কথা তারা বারবার বলেছেন। আমি যেদিন যাই তার আগের দিন এডিএম গেছিল, সেটা 3 বার রিফিউজ করেছে ও তারা মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে যে আমরা হিন্দু বলে খুন করা হয়েছে, আমরা এর বিচার চাই। তারা যদি কম্পেনসেশন নিতে হয়, তারা বলেছেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে যে কমিটি হয়েছে তাদের ঘোষিত কম্পেনসেশন নেবেন, এবং তার থেকেও বড় কথা তারা কম্পেনসেশনের জন্য কোনোভাবে তারা তাড়াহুড়া করতে রাজি নন, তারা বিচার চান। সেই জন্য তারা 12 তারিখে হওয়া এফআইআর আজকে 5 তারিখ, কার্যত ওদিকে আপনার 18 দিন, এদিকে 4-5 দিন, আপনি 22-23 দিন পরে তারা সিবিআই চাইলেন। তারা যদি প্রথম দিন থেকেই তাদের মাথায় কনসেপ্ট তৈরি হতো, আমরা জানি এখানে পুলিশ কিছু করে না, প্রথম দিন থেকেই আপনার সবাই বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চাই, নয় জুডিশিয়াল এজেন্সি, নয় এনআইএ, নয় সিবিআই, সবাই চায়। পুলিশের উপর কোনো কনফিডেন্স নেই, শয়ে মামলায় হ্যান্ডওভার করেছে। এই পরিবার 22-23 দিন ধরে মমতা পুলিশকে অবজার্ভ করেছে, যখন ডেকেছে তারা প্রাইম উইটনেস করার পরে তারা মোহভঙ্গ হয়েছে। তারা কলকাতা হাইকোর্টে আসার জন্যই শনিবার এখানে এসেছিলেন, রবিবার তাদের লয়ারের চেম্বারে কনফারেন্স, সোমবার কেস ফাইল করে, এবং কালকে যেহেতু শুনানি আছে হয়তো তারা শুনানিতেও থাকবেন, সেটাই তাদের প্ল্যান। এবং মুখ্যমন্ত্রী যে পুলিশের কথা শুনে মিথ্যাচার করেছেন তার উত্তর তারা দিয়ে দিয়েছেন। তারা কালকে ইন প্রেজেন্স অফ পুলিশ, ইন প্রেজেন্স অফ মিডিয়া দিয়ে দিয়েছেন, এবং তাদেরকে আমি কালকের পরে সেফ কাস্টডি দিয়েছি, সেফ প্লেস দিয়েছি, সেফ হাউস, আমার রেন্টাল ঠিকানা, সেটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এবারে তার ছেলেকে দিয়ে জোর করে স্টেটমেন্ট করিয়েছেন। তার ছেলেও পুলিশ ছাড়ার পরে কলকাতা চলে এসেছে, এবং তিনিও একটু পরে কমপ্লেন করতে চান, আমি ওভার ফন্ডে বুঝে নিই। মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী, ভোট ফেরে পায়, তার মিথ্যাচারের পর্দা এই পরিবারগুলো ফাঁস করছে, আমাদের কিছু করতে হচ্ছে না।
আমাদের তো ঘোষিত অবস্থান, এ একটা সত্যি কথা বলে না, সারাক্ষণ মিথ্যা কথা বলে। তো ঘোষিত অবস্থান এবং আমাদের সঙ্গে বহু মানুষ একমত বলেই আমরা 2,33,27,000 বিরাট ভোট পেয়েছি। BSF গুলি- মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিএসএফ গুলি না চালালে পরের দিন অশান্তি হতো না, এবং পাশাপাশি বলছে রাতের অন্ধকারে এই পরিবারগুলোকে নিয়ে আসা হয়েছে। এত কিছুর পরেও তিনি বিএসএফ এর ঘাড়ে দোষ দিলেন। এক, দুই, এই যে পরিবার যারা এসছেন তাদেরকে কোনো একটা জায়গায় আপনার দিকে ইঙ্গিত যে আপনি রাত্রে নিয়ে এসছেন, অন্ধকারে, রাতের অন্ধকারে নিয়ে যে এসছেন। উত্তর ওরা দিয়ে দিয়েছে, আমি দিব না। আপনার যদি উত্তর দরকার হয়, ওরা যখন কাল হাইকোর্টে যাবে আবার নিয়ে নেবে। বিএসএফ কে দায়ী করে উনি বারবার বলছেন, বারবার করে। বিএসএফ কে দায়ী করছেন, বিএসএফ গুলি না আপনি আপনার 11 তারিখে তো হাত পা ধরেছিলেন আপনার ডিএমআরএসপি ধরমবা বাঁচাও, আপনার লোকরা তো শাটারে তলে ঢুকে গেছে। 35টা পুলিশ আহত হয়েছে, দেখতে গেছে মুখ্যমন্ত্রী। আহত পুলিশদের তালিকা বের করেছে। আমাকে আইপিএসরা বলেছে মুর্শিদাবাদে যে সিনিয়র অফিসার 3 জন মারা যেত, যে ধরনের পেট্রোল বোমা ছুটছিল, গুলি করছিল, পাথর ঢিল তো ছেড়ে দেন। অর্গানাইজ ক্রাইম, ট্রিপল ক্রাইম, হিন্দু শূন্য করে দেওয়ার ক্রাইম। এটা ছোটখাটো আমার ল এন্ড অর্ডার বা এর ছোট জিনিস নয়, ইটস অর্গানাইজ ক্রাইম। এজেন্ডা একদম ক্লিয়ার, বাংলাদেশের মতো, কাশ্মীরের পণ্ডিতদের মতো মুর্শিদাবাদের ওই জোরে যেখানে 20% নিচে হিন্দু আছে, হিন্দু শূন্য করে দাও। আর যে ভোট ব্যাংকটা কংগ্রেসের দিকে চলে গেছিল, মুসলিম ভোট ব্যাংক, মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ফারাক্কা, ওই ভোট ব্যাংকটাকে রিটার্ন করো, যাতে 26-এ আমরা আবার হিন্দু মুসলমান করে জিততে পারি। কমিউনাল এজেন্ডাটা বিজেপির নয়, কমিউনাল এজেন্ডা মমতা ব্যানার্জি আর তার লোকের। আপনি কাদের নিয়ে সভা করতে যাচ্ছেন? ইউনিয়নের চেয়ারম্যান দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে, ভিডিও ফুটেজ দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। ফারাক্কার এমএলএ দাদা কাউসার আলী ডাইরেক্ট ইনভলভমেন্ট। আপনি তাদেরকে নিয়ে মিটিং করতে যাচ্ছেন, আপনার লজ্জা থাকা উচিত। উনি তো বলছেন যে এটা বাইরের লোকরা করেছে, প্রমাণ এলে আমরা দেখাবো। মুখ্যমন্ত্রী বলছেন যে ভিন রাজ্যে বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, আমি ব্যবস্থা নেব, ভিন রাজ্যে বাংলা নিন না ব্যবস্থা। কোন ভারতীয় মার খাচ্ছে না। বাংলাদেশি যাদের উনি ফেক আই কার্ড করে দিচ্ছেন, তাদেরকে যা করার করছি, ভারতের আইনে আছে। পাকিস্তানিদের সঙ্গেও যেটা হচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে একই জিনিস হবে। আর আমি তো আসামের নিমুলিগড় রিফাইনারি, সেখানে ফারাক্কার কন্ট্রাক্টর বরকত আলী L&T কোম্পানি দাঙ্গাবাজদের নিয়ে গেছিল। আমি জানানোর সাথে সাথে তখন 7-8 জন ধরা পড়েছে, তাড়িয়েছে। অতএব শামসেরগঞ্জে, ধুলিয়ানে দাঙ্গা করে অন্য জায়গায় বুক ফুলিয়ে ঘুরবেন, রাজমিস্ত্রি সেজে ঘুরবেন, হকার সেজে ঘুরবেন, ফেরিওয়ালা সেজে ঘুরবেন, আপনাকে কি মিষ্টি খাওয়ানো হবে? মিষ্টি খাওয়ানো হবে না। আপনার যদি ওখানে 80% সংখ্যা থাকে, যেখানে অন্যদের 80-90% আছে, নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান কোনো বিপরীত প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী আগে এই রাজ্যটাকে ঠান্ডা করুন, তারপরে অন্য রাজ্যে সব জ্ঞান দিতে যাবে। নিজের রাজ্য ঠান্ডা হলে সব জায়গায় ঠান্ডা হয়ে যাবে। বাংলাটা কি ভারতের বাইরে? উনি গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে বহরমপুরের এমপি করতে পারে। উনি বহরমপুরের লোক। কীর্তি আজাদকে বিহার থেকে এনে বর্ধমানের এমপি করতে পারে। নিজে করলেই একদম সাধু। আর বাকি এখানে বাঙালি যারা হিন্দিতে কথা বলে, 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছে, তারা আপনার চোখে বাহারি। আর ইউসুফ পাঠান কি আপনার ঘরের লোক? ও তো দিল্লিতে থাকে, আলাদা কথা। একে তো এখানে এনে ওটা প্রার্থী করে সব লোক জানে, ভাই বিচারিতা জানে, সব বলে লাভ। दादा कल हमने देखा है कि सॉल्टलेक में যাওনা বাঙালি কথা জগন্নাথ মন্দিরে বলছি আপনি উনি স্পটে গিয়েছিলেন আজকে? উনি চাইছিলেন, তারপর স্পটে গিয়েছিলেন আজকে?
গিয়ে বললেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বাড়ি সব আমি সারিয়ে দেবো, আগামীকাল বিডিও অফিসে মিটিং করব, ক্ষতিগ্রস্তরা চাইলে আমার সঙ্গে এসে দেখা করতে পারে, ক্ষতিগ্রস্তরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারে। প্রকৃত হিন্দুরা কেউ যাবে না, যাবে না। এবং মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জে হিন্দু এলাকা যারা বাড়িতে আছেন তারা কালকে কালো পতাকা তুলবেন বাড়ি। তৃণমূলের কিছু চামচা বেলচা যেতে পারে চাকরি বাঁচানোর জন্য, কিন্তু প্রকৃত হিন্দুরা যাবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড সব হিন্দুদের। উনি এটাও বলেছেন যে আমি 10 লক্ষ টাকা করে দেবো বলে ঠিক করে এসেছিলাম, কিন্তু তো সব তুলে নিয়ে চলে গেছে, আমাকে গালাগালি করিয়েছে ওদেরকে দিয়ে। আমাকে গালাগালিও করিয়েছে ওদেরকে দিয়ে। পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি খাবেন। বাড়ির ভিতর থেকে টেনে টেনে, হ্যাঁ, পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন, কাটেন ঘষে ঘষে, তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে। এখন তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিচ্ছে, আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি। আর শুভেন্দুদা, সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তি আমি জানি, মুখ্যমন্ত্রী বলছেন আমার এত দুর্বল ভাবার কিছু নেই। ওয়াকাব আন্দোলনের সময় কেন আলো নিভিয়ে রেখেছিলেন 48 ঘন্টা কেন আলো নিভিয়ে রেখেছিলেন? ওই যা ইউনিস করছে উনিও তাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন, সনাতনী সমাজকে এক করেছিলেন বলে। আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ, তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিমবাংলার সনাতনীদের বাঁচানোর জন্য, দোষণের রাজনীতির বিরুদ্ধে। তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ। আমাকেও টার্গেট করে বলেছেন নিয়ম কার্ড চুরি টুরি করেছেন, কিন্তু আমি বলিনি, রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছি। তিনি এখানে আপনাদের সামনে, এখানে যারা দীঘা গেছিলেন, না গেলেও বোমগুলো তো গেছিল, দেখেছিল। তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠল হয়ে গিয়ে আমি দারু মূর্তি বানাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের। বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে, কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরের যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি, এখানে পাথরের মূর্তিতে ছিল। সে রাহুল যাদবের কীর্তি। রাধারমণ হচ্ছে রাহুল যাদব, অরিজিনাল ইস্কন নয়, এ হচ্ছে জালি, এর আসল নাম হচ্ছে রাহুল যাদব। সে চিটিং বাসটা যা করছে করুন। তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র এখানে বলে গেছেন, বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে, কমিশন বসেছে, কালকে 2 ঘন্টা জেরা হয়েছে, সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাই। তা মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র, যাকে আপনি নিকনেম রাজ্য দ্বৈতাপতি, যেমন এই রাহুল যাদবের নিকনেম রাধারমণ, এরকম নিকনেম আছে। তা তিনি এই নাম করে এখানে আপনাদের বলেছেন। এর উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে, আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি, তাকে উত্তর দিতে হবে। আর নিম গাছ আপনার 4টে গাছ থাকলে সে গাছগুলো তো ফোটে, আপনার বাড়ির জায়গাটা তো ফোটে জায়গা, ক্যালকাটা ফোটা। যদি 4টে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা ফোটের গাছ, আপনার গাছ নয়। আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা ফোটের জায়গা, আপনার কোনো দলিল নেই। উনি বলছেন কোনো চুরি হয়নি, কোনো চুরি নামটা করা হয়নি। সরিয়ে নেওয়া হলো, সেখানে কোনো স্পেলিং মিস্টেক ছিল। দীঘার জগন্নাথ ধামে ভয় ভয় কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? গোটা পৃথিবীব্যাপী মহাপ্রভুর ভক্তরা বলছে 1000 মন্দির হোক, ধামের পরিবর্তন হবে না, 4 ধামের পরিবর্তন হবে না। পঞ্চম ধাম, ষষ্ঠ ধাম, সপ্তম ধাম চটি চাটারা স্বীকার করতে পারে। কি ভাষা! তৃণমূলের আইটি সেলের সেক্রেটারি, নাম করতে চাই না, হিরো হয়ে যাবে, সে বলছে উড়েদের বিরুদ্ধে কালকে পোস্ট করেছে। আজকে আরেকটা একটু অল্প একটু দাঁড়িয়ে রয়েছে, ওই নিজেকে বিরাট পণ্ডিত ভাবে লেখক রন্তিদেব, সে বলছে পুরী যাবেন না, দীঘা যান, পান্ডা নেই। আমি এই রন্তিদেবকে বলছি, ছাগলটাকে, কালীঘাটে গিয়ে পান্ডাগুলোকে সরাত, বাপের বেটা হন, মমতা ব্যানার্জির পাড়া থেকে পান্ডাগুলোকে সরান। এটা একটা কালচার, পান্ডাদের আপনি অপমান করতে পারেন না।
সব মন্দিরে থাকে, ভক্তরা গ্রহণ করে, তারা একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তাদের এটা জীবিকা। মুখ্যমন্ত্রী আপনি এভাবে পুলিশ পান্ডাদের অপমান করতে পারেন না। বলুন। হিংসা কেন এত? বলছি আপনি হিংসা কেন? বিজেপি বিরোধী হিংসা কেন? একটা মন্দির হয়েছে তো প্রশ্নই নেই হিংসা, হিংসার প্রশ্নই নেই, কারণ হিংসা রিপুটা ওনার আছে, হিংসার কোনো মেডিসিন নেই। উনি মিথ্যাচার করছেন। প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায়। আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরাদ হাকিম, তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি এই নামে যদি সব করতেন, আমার বিরোধী দলনেতা, এটা একটা ছোটখাটো পোস্ট, আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলা, কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা, যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও, যেমন অমরাবতী পার্ক হয়েছে, যেমন দীঘাতে অনেকগুলো আপনার সাইট সিইং এর জন্য অনেক ছোটখাটো ব্যবস্থা আছে, মেরিন ড্রাইভ আছে, ইত্যাদি আছে, মেরিন রোড আছে মন্দারমণি পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে তো সরকার করতেই পারে, প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে, এবং সরকারের যে কাগজপত্র, কেউ যদি জনস্বার্থের মামলা করে, কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন, সেখানে কিন্তু মামলাকারী হারবেন। তার কারণ ক্যাবিনেটের ডিসিশন হয়, টাকা বরাদ্দ হয় প্রথমে 83 কোটি টাকা, এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন হিটকোকে, হিটকো টেন্ডার করে, সেই টেন্ডার বাড়তে বাড়তে 250 কোটিতে গিয়ে শেষ হয়। সেই টেন্ডার যে ফ্লোট করেছিল আরএফপি এবং ওয়ার্ক অর্ডার এজেন্সিকে, সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবারে এক্সিট এন্ট্রান্স, উদ্বোধনের কার্ড। আরেকটা কথা বলে দিই, আমার পুরনো ছবি ছেড়েছিলেন, আমি তো তৃণমূলে ছিলাম, এটা তো লুকানোর কিছু নয়, আর শিলান্যাস হয়নি। উনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন, ওখানে কোনো ফাউন্ডেশন স্টোন লেইং প্রোগ্রাম হয়নি। 19 সালে আমি উইটনেস, মলয় বাবু রিটায়ার করেছেন, অত্যন্ত সৎ অফিসার। মমতা ব্যানার্জি সব মুখ্য সচিবকে কিছু না কিছু দিয়েছেন, ওনাকেও হয়তো দিতে চেয়েছিলেন, উনি নেননি। অত্যন্ত অনেস্ট চিফ সেক্রেটারি ছিলেন। মলয় বাবুকেও পার্সোনালি যদি থাকে, যদি উনি বলতে চান জিজ্ঞেস করে নেবেন আলাদা করে। আমি বলছি, আমি উইটনেস, উনি ম্যাপটা দেখিয়ে বলেছিলেন যে আমরা এখানে পুরীর মতো একটি মন্দির করব। মন্দির করা যায় কি যায় না এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন। আমি একজন মন্ত্রী হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে আপনি সকলের সামনে, যেখানে ক্যামেরা অন করা আছে, যে নয় শিলান্যাস হয়নি। সেখানে পরিকল্পনাটাকে দেখানো হয়েছিল, সেখানে আমরা 2-1 বরঞ্চ বলেছিলাম আপনি যে জায়গাটা এখানে করছেন, এটা সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে সিআর জেটে পড়ে যাবে, আপনি কিন্তু এখানে করতে পারবেন না, কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন হবে না। পরে উনি পরে অফিসারদের পাঠিয়েছেন, তারা বলেছেন যে না, রাস্তার ওপারে করতে হবে 500 মিটার দূরে, মানে সমুদ্র থেকে, নইলে করতে পারবেন না। তাই আলটিমেটলি হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনার অনেস্টি নেই কেন? আপনি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার, হিটকো টেন্ডার করেছে কালচারাল সেন্টার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার, আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র? কেন লাগাবেন না? কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য 22শে জানুয়ারি 2024 আপনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন পাঁচটার কাছে, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি 2,33,27,000 ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গঙ্গা ধর্ম করে, মানে আমরা হিন্দু, আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী, আমরা গঙ্গা ধর্ম পালন করি। এই ধরনের কথা বলে আপনি আপনার মুসলিম ভোট ব্যাংকে রিজার্ভ করে, এর আগে আপনি সিএ কে এনআরসি বলে দাঙ্গা লাগিয়েছেন,
21 সালে পার করেছেন, এবারে ওয়াকফ নিয়ে ভুল তথ্য দিয়ে বিতরণ করে আপনি দাঙ্গা লাগিয়ে দিলেন মালদা মুর্শিদাবাদে। এবারে আপনি মুসলিম ভোটকে 32-33% থেকে রিজার্ভ করলেন, আর হিন্দুত্ব মন্দির এইসব প্রচার করে আপনি দেখাতে চাইলেন যে আমিও একটু বড় হিন্দু না হলেও একটু ছোটখাটো হিন্দু। তা তোমরা আমাকে অল্প কিছু ভোট দাও, 44-45% পেলেই তো খেলা হবে, লড়াই তো 5%। স্বাভাবিকভাবে হিংসার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, বিচারিতা, ফেরেববাজির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। Shubhendu, the Shubhendu, Chief Minister has said that the central government should focus on border, not on inciting communal violence, and this is a pre-plan of BJP. Pre-plan of It's a political statement. It's a statement for appeasement. It's a statement for save her core vote bank. Please provide adequate land already required by the Ministry of Home Affairs to complete the fencing in 540 kilometer area adjacent to the Bangladesh. दादा कल हमने देखा सॉल्ट लेक में कि जैसे पुलिस आ गई थी हरगोविंद दास चंदन दास के फैमिली को लेकर, और अब आप कह रहे हैं कि उनके छोटे बेटे ने ये आरोप लगाया कि उनसे जबरन वो कंप्लेंट लिखाई गई। पूरा पुलिस से सब काम कर रहा है। उसका घर में उनका छोटा लड़का था, उनको तंग कर रहा है। कल शाम से उसको बंद करके रखा था थाना में, वहां उनको वीडियो रिकॉर्डिंग किया और एफआईआर लिखाया। तो जब छुटकारा मिला उनको, वो चला आया कलकत्ता, वो भी कल कलकत्ता हाई कोर्ट में उसको भुगतना पड़ेगा। राजीव कुमार से लेकर जो ओसी धुलियान, आईसी धुलियान, शमशेरगंज है, सबको भुगतना पड़ेगा। ये लीगल बैटल होगा, बहुत स्ट्रॉन्ग लीगल बैटल होगा। আজকে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, ইন্টারেস্টিং কথা বলেছেন दादा हिंदी तक যে যে বর্ডারে যে সমস্যাগুলো বিএসএফ যে সমস্যাগুলো করেছে, উনি বলছেন সমস্যাটা করেছে বিএসএফ, এবং উনি বিএসএফ এর দিকে আঙুল তুলে বলছেন বিএসএফ কে কন্ট্রোল করে একজন আছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তাকে বলছি এগুলো করবেন না, শান্তি বজায় রাখুন। বিএসএফ যে দেখে তাকে বলছেন উনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, অমিত শাহ নাম না করে উনি বলছেন উনি নাকি এখন অ্যাক্টিং। করেন এই উদ্যোগ তো ওনার আছে, ওনাকে ভোটে হারাতে না পারলে ওনার এই উদ্যোগ তো থাকবে। এর জন্য বাংলার যে ভোটাররা, কিছু ভোট লুট হয় আর কিছু জন ভোটও দেয়, তাদেরকে এটা ভাবতে হবে সিরিয়াস। এটা নিয়ে কেন্দ্রের যারা আছেন, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, ওরা গুরুত্ব দেন। মমতা ব্যানার্জি কোনো বক্তব্য আপনারা সিরিয়াসলি নেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের চ্যানেলে দেখাতে হয়, লাইভ করতে হয়, মানে ওনার পোস্ট এবং ওনার ক্ষমতা দুটোই ইউজ করেন উনি, আপনাদের ইউজ করার জন্য। তা ওনাকে দেখাতে হয়, কিন্তু দিল্লিতে উনি ইরেলিভেন্ট, এত অপ্রাসঙ্গিক একটা পার্টি 21 সালের পরে চাপ করে গেল। ত্রিপুরা নেব, গোয়া নেব, মেঘালয় নেব, গোটা ভারতবর্ষ নেব, প্রধানমন্ত্রী হবো, আসাম নেব, শিলচর নেব, সব জায়গায় গোয়ারা নাড়তে নাড়তে ওটার নিচে ভোট কম পাওয়ার পরে সি ইজ নাও ইররিলেভেন্ট ইন ন্যাশনাল পলিটিক্স। ন্যাচারালি তিনি এই ধরনের কথাবার্তা বলেন। তা আমি ওনার মন্ত্রিসভার সদস্য ছিলাম 2016, বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড় চলছে, উনি একটা ক্যাবিনেট মিটিং করবেন ঠিক করলেন পাহাড়ে, আমি উইটনেস। সমস্ত সিনিয়র মিনিস্টারদেরকে আমাদের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং এবং তার সমর্থকরা এরকম করে কলার ধরছিল, ক্যাবিনেট মিটিং করতে দেয়নি, বাইরে ঘিরে ফেলেছিল রাজভবন। উনি ভয়ে টাইগার হিলে পালিয়ে গেছিলেন, ওনার থাকার জায়গা আছে, পুলিশ নিয়ে সরে চলে গেছিলেন। তা সব মন্ত্রীকে দিয়ে গোর্খাল্যান্ড জিন্দাবাদ বলেছিল। আমি উইটনেস, উনি উনার চিফ সেক্রেটারি এবং উনার সবাই হাত পা ধরে আমাদের পানি ট্যাঙ্কিতে থাকা 6 কোম্পানি সিআরপিএফ কে আনিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে তারপরে 1900 আমাদেরকে রাত্রিবেলা নিচে নামিয়েছিলেন। উনি যখন বিপদে পড়েন তখন কেন্দ্রীয় বাহিনী বাঁচায়। 11 তারিখে উনার ডিএম হাত পা ধরে 300 জওয়ানকে বর্ডার থেকে ডেকে নিয়ে এসে নিজেরা বেঁচেছিল
আপনাকে বাঁচিয়েছে, নইলে মৃত্যুর সংখ্যাটা 2 হতো না, দুটোই মৃত্যু আমি বলবো। আর যেটা মরেছে দাঙ্গা করতে এসে মরেছে। মৃত্যু দুঃখজনক বলেও বলবো, যে কোনো মৃত্যু, তার জন্য আইন আছে, হাতে মেরে দেওয়া উচিত না, কিন্তু কম্পেল নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের বাহিনী যেই করে থাকুক, পুলিশ করেছে কি প্যারামিলিটারি করেছে, আইন অন্য, ওটা দাঙ্গাবাজ। আর দুটো মারা গেছে, সংখ্যাটা অনেক বড় জায়গায় যেত। স্বাভাবিকভাবে এইসব গরম গরম কথা যত না বলা যায় ততই ভালো। ওনার যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে এগুলো নর্থ ব্লক সাউথ ব্লকের সামনে পড়ুন, তাহলে বুঝবো ওনার দম আছে। दादा मुख्यमंत्री 3 हफ्ते के बाद मुर्शिदाबाद गई और आज भी जाकर बीएसएफ पर उन्होंने इल्जाम लगाया कि वो अगर गोली ये नहीं झूठा चलाती इल्जाम है, पॉलिटिकल से प्रेरित है। वहाँ बीएसएफ का इस तरीके से सुरक्षा के लिए आम जनता, खास करके पीड़ित जनता, हिंदू जनता का मांग है। आप सबका चैनल में बार बार आप लोग दिखाया, इस तरीके से पीड़ित हिंदू जनता बताया। लेकिन यही सरकार ने बीएसएफ का रिक्वेजिशन मांगा था, यही सरकार ने बीएसएफ के लिए रिक्वेजिशन भी दिया था 11 तारीख को। यही सरकार ने बीएसएफ के डिप्लॉयमेंट के लिए अरे रिक्वेजिशन देने का टाइम भी नहीं था, हाथ पा पकड़ के लाया। आज ये लोग भी बॉर्डर छोड़ के, अपने कैंप छोड़ के तुरंत 300 बीएसएफ जवान देश की सेवा में लगी, इंसान को जान को बचाने के लिए। सुमेंदुदा, दो सवाल है। सुमेंदुदा, दो सवाल है। अरे दो सवाल है। पहला सवाल कि मुख्यमंत्री ममता बनर्जी ने आज कहा कि मुर्शिदाबाद में हुआ वो एक साजिश थी और इस साजिश का पर्दाफाश मैं करूंगी। दूसरा सवाल, मुर्शिदाबाद में जिस तरह से हम लोगों ने देखा कि हाथ में हथियार लेकर लोग निकले हुए, आज वैसे ही कोलकाता में हुआ है गुलशन कॉलोनी में, जहां पर केएमसी के इंजीनियर को दौड़ाया गया, हाथ में तलवार लेके जा रहे सीसीटीवी फुटेज में, क्या कहेंगे? का कानूनी जो सिचुएशन हालत है, ये सरकार का, पुलिस का, ममता के हाथ से निकल गया। ये वोट बैंक की लालच से ये लोग को कुछ नहीं कर गए। 10 अप्रैल, 11 अप्रैल, 12 अप्रैल, उसको पहले मुथाबाड़ी साहब ने जो इंस्टिगेशन किया टीएमसी को लोग किया, रैंक एंड फाइल, इलेक्टेड पंचायत, इलेक्टेड जिला परिषद, इलेक्टेड म्युनिसिपैलिटी, एमएलए के रिश्तेदार सब लोग सीधा सीधा वॉक ऑफ अमेंडमेंट बिल लेकर फॉर्म और एक सिटिंग जज का लीडरशिप में सेंट्रल और स्टेट गवर्नमेंट का रिप्रेजेंटेटिव के ऑफिशियल रिप्रेजेंटेटिव को रखते हुए एक इंडिपेंडेंट इन्वेस्टिगेशन किया जाए। मुताबाड़ी, धुलियाना, शामसरगंज में ये जो हुआ है हिंदू नरसंहार, हिंदू पलायन, इसके लिए कौन जिम्मेदारी है? दूध का दूध, पानी का पानी आ जाएगा विद इन फ्यू डेज, एक हो जाना चाहिए। दादा राज्यपाल ने अपने रिपोर्ट में राष्ट्रपति शासन का प्रपोजल दिया है। देखिए रिपोर्ट जो थ्रू मीडिया आया, मेरा पास रिपोर्ट का कॉपी नहीं है, उसमें गवर्नर का रिपोर्ट स्वागत है, लेकिन इन क्वेश्चन ऑफ राष्ट्रपति शासन नॉट रिकमेंडेड स्पेसिफिकली। उन्होंने बताया इस तरीके से और भी इंसिडेंट होगा तो राष्ट्रपति शासन ही लगा देना चाहिए। ये और भी कुछ इंसिडेंट के लिए वेट कर रहा है। वी बंगाल पीपल, पार्टी एफिलिएशन छोड़ दीजिए, गवर्नर सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव है, उन्होंने फील्ड में गया, उनका तबीयत खराब है, बहुत कोशिश किया, उनका लिमिटेशन भी है, उनका रिपोर्ट पे भी बहुत अच्छा अच्छा सुझाव है, लेकिन द एक्चुअली जनरल पीपल ऑफ द बंगाल, खास करके जो हिंदू पीपल है, सनातनी पीपल, दे वांट सीरियस स्ट्रॉन्ग एक्शन। They don't trust any report or any lecture or any statement. They want specific action against this government, this police and the jihadis of West Bengal. বাংলাতে যদি একটু I Hindi close. वो भैया का टाइम तक রাজ্যপালের বিষয়টা একটু বাংলায় বলে দিন আমাদের। রাজ্যপালের বিষয়টা একটু বাংলায় বলে দিন আমাদের। আমি গতকালও বলেছি ইনিশিয়াল স্টেটমেন্ট, একটা পুলিশের ড্রাইভার মারা গেছিল নন্দী মহারাজ, মানে যাকে ষাঁড় বলা হয়, তাকে বাঁচাতে গিয়ে পুলিশের, মানে প্রাইভেট ড্রাইভার, কমার্শিয়াল গাড়ি, পুলিশের কোনো লোক যায়নি। আমি গেছি, আমার গতকালই আমি সেখানে বলেছি, আপনারা দেখেছেন,
আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। আর ইন কোশ্চেন অফ রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে যে কনফিউশনটা হঠাৎ ব্রেকিং নিউজ বলে তার চলেছিল, রিপোর্টে আমি যেটুকু পেয়েছি সেটা কিন্তু নেই। তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট। এটা মমতা ব্যানার্জির সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত। ঠিক আছে, এটার এই অবজারভেশনটা ওয়েলকাম, কিন্তু অ্যাজ এ মানে একজন নাগরিক হিসেবে, বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না। এটা শেষ ইনসিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে, তার মধ্যে ব্যুরোক্রেসি আছে, জুডিশিয়ারি আছে, ল মেকারস আছে, মিডিয়া আছে, প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো। মমতা ব্যানার্জি আজকে যে কথা বলেছেন, তোমরা দাঙ্গা করবে আমাকে গালি খেতে হবে, তার মানে তিনি তার ভোট ব্যাংককে সরাসরি আজকে দাঙ্গাবাজ বলেছেন। আমি আশা করব আজ রাতের মধ্যে কমসে কম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মাননীয় তোহা সিদ্দিকীর দুটো স্টেটমেন্ট মমতা ব্যানার্জির এই বক্তব্যের উপরে আমরা জানতে পারব, যাতে কিছু কালকে আমরা করতে পারি। না, রাজ্যপাল ওটাও সমর্থন করেছেন, বিএসএফ ক্যাম্প চাইছে না, পার্মানেন্ট ক্যাম্প ক্ষতিগ্রস্তরা না, উনি তো বছর দিতে হবে। সমস্ত পয়েন্টকে ওয়েলকাম করেছেন। উনি যে ওই শরীর নিয়ে গেছেন, খারাপ কিছু হয়ে যায়নি, ওনার তো সমস্ত রেকমেন্ডেশন আমি দেখেছি। তো আপনারা কাল দুপুরের পর থেকেই যেমন ব্রেকিং করছিলেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল, ওই কনফিউশনটা ক্লিয়ার। বিএসএফ ক্যাম্প আর আমি আমাদের পার্টির যেটুকু স্ট্যান্ড জানি পুরোটা আমি বলতে পারবো, ন্যাশনাল পার্টি, তাতে ভারতীয় জনতা পার্টি কখনোই রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখলের পক্ষপাতী নয়। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং লিডার অফ অপোজিশন হিসেবে আমি লোকজন, পার্টির লোক, সাধারণ লোক, এমএলএ সবাইকে নিয়ে কাজ করি। আমার মনে হয়েছে যে বিশেষ শৃঙ্খলা এবং মাইনরিটি হিন্দু যেখানে, তাদের প্রোটেকশন দেওয়া উচিত। আর ইসিআই ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে কখন ভোট করবে ওদের ব্যাপার, কিন্তু ইসিআই যদি রাষ্ট্রপতি শাসনে এই রাজীব কুমারদেরকে, এই মনোজ পন্থদেরকে, এই মনোজ বার্মাদের দাঁড়িয়ে গত 1 মাস ধরে বলছি, আগামী 7 মাস ধরে বলবো, ভোট হোক রাষ্ট্রপতি শাসনে এবং ইসিআই তার রেকমেন্ডেশন করবে। ইসিআই অলসো এ কনস্টিটিউশনাল বডি, তার এভরি পাওয়ার আছে, তাকে করতে হবে। 3 মাস, 2 মাস, 4 মাস কি হবে আমি জানি না, ইসিআই কে রাষ্ট্রপতি শাসনে ভোট করতে হবে, পুলিশকে পুরো গ্যারেজ করতে হবে, পুলিশের যারা এই বদ কাজ করছে। দাদা লাস্ট একটা প্রশ্ন আছে দাদা, বলছি আর একটা লাস্ট প্রশ্ন, একটা প্লিজ। রাজনৈতিক বিষয়টাকে যদি আমরা একটুখানি সাইডে সরিয়ে রাখি, তাহলে ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্সের বইতে বলা হচ্ছে যে এই একটি বিশেষ ধর্ম যারা সন্ত্রাস করে, জঙ্গিপনা করে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এভাবে বলতে পারি না। আমার ঘোষিত প্রধানমন্ত্রী ছিল, তিনি এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিলেন। আমার আদর্শ নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি আলিম মোহাম্মদ খানকে প্রথমে কেরালা, পরে বিহারের রাজ্যপাল করেছেন। আপনি নিশ্চিতভাবে সমগ্র সম্প্রদায় বা
কোনো একটা নির্দিষ্ট ধর্মকে এক ব্র্যাকেটে ফেলতে পারে না। আমাদের লড়াই জিহাদি, জঙ্গি, ভারত বিরোধীদের বিরুদ্ধে। যারা মানবতার শত্রু তারা আমাদের শত্রু। তো তারা কারা সবাই জানে। সংবিধানকে শপথ নিয়ে একজন লোক রামলীলা ময়দানে বলছে যে আমি 2 মিনিটে টাইট করে দেবো, আগে জেলাকে করব, তারপরে কলকাতাকে করব। তারপরেও সে গ্রেফতার হয় না, তাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা হয় না। বিধানসভায় দাঁড়িয়ে বলছে আপনাদের হামদো হামারা দো, আমাদের হামদো হামারা চা। আরেক মন্ত্রী মহানগরী কখনো দাওয়াত ইসলামের কথা বলছেন, উনার ধর্মের বাইরে যারা আছেন সবাই দুর্ভাগ্যশীল, দুর্ভাগ্যবান, আর উনি সৌভাগ্যশীল। কখনো বলছেন আমি সেদিনই হব খুশি যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। তিনি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে ইকবালপুরে বলছেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, লড়াইটা এই লোকেদের বিরুদ্ধে। যারা নদিয়া জেলা থেকে বসে ফেসবুকে জঙ্গিদের, আইএসআই, হামাসের ছবি ছাপে তাদের বিরুদ্ধে। যারা নদিয়া জেলায় শান্তিপুরে বসে পাকিস্তানের পক্ষে স্লোগান দেন তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে। রঘুনাথপুরে পাকিস্তানের পতাকা যিনি রাস্তা থেকে তুলতে আসেন, লড়াইটা তার বিরুদ্ধে। ক্লিয়ার?